অনেক বড় এরিয়া জুড়েই হচ্ছে গিয়ে ফ্ল্যাট প্লেন। মোটামুটি আমাদের দেশের 60-70% এলাকায় আসলে ফ্ল্যাট প্লেনের অন্তর্ভুক্ত, মানে এটা মনসুন বা বর্ষার সময়ে আহ, পানি রিটেনশন এরিয়া হিসাবে কাজ করে, যে পানি ধরে রাখে এই জায়গাগুলো। আবার গ্রীষ্মের সময় ওই জায়গাগুলো দেখা যায় যে চাষবাস হয়ে থাকে। তো অনেক সময় যখন রিসেন্টলি যেটা হচ্ছে যে পানি যেই চলে আসছে সেটা নদীর ধারণ ক্ষমতা বা ওই ডিটেনশন অঞ্চলগুলোর ধারণ ক্ষমতা পার করে বসতবাড়ি যে এলাকাগুলো আছে বসত বাড়িগুলো পর্যন্ত চলে আসছে, আর সেটা হচ্ছে গিয়ে আর্কিটেকচারালি স্ট্রাকচারের জন্য ক্ষতিকর। ফ্লাড প্লেনের গুলোর ক্লাইমেটিক ফ্যাক্টর কি, যেগুলো আমার ডিজাইন করার সময় মাথায় খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে গিয়ে ফ্লাড, রেডিয়েশন। কিন্তু একটা পুরো সমতল ভূমি, অনেক এরিয়া জুড়ে, একটা বড় এরিয়া জুড়ে পুরোপুরি সমতল ভূমি, ওখানে রেডিয়েশনটা, সূর্যের যে তাপটা ছড়িয়ে যাওয়া, ওটা অনেক বেশি হয়। নর্থ ওয়েস্টার্লি যেই বাতাসটা, সেটা আমাদের যে কালবৈশাখীটা, স্যান্ড হিট, ওই যে সমতলের জন্যই আসলে পাহাড়ি অঞ্চলে যেটা হয় যে, বা উঁচু নিচু অঞ্চলে যেটা হয় যে হিটটা স্ক্যাটার্ড ভাবে ছড়ায়, এখানে যেহেতু হিটটা পুরোপুরি ইউনিফর্মলি ছড়ায়, সেই হিটটা একটা ফ্যাক্টর এখানে। ওয়াটার প্রেশার, নদী থেকে যে ওয়াটার প্রেশারটা আসছে, নদী ভাঙন যেটা হচ্ছে, এবং পানির যেই প্রেশারটা, পানি যখন এসে আমার স্ট্রাকচারে চাপ দিচ্ছে বন্যার সময়, সেই ওয়াটারের প্রেশারটা, হিউমিডিটি, আর হচ্ছে গিয়ে বৃষ্টি। তো এখানে লোকাল প্র্যাকটিসেস কি কি হয়ে আছে অলরেডি? কেবল রুফ, হ্যাচ রুফ বা কেবল রুফ, এটা সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে। তারপরে এখানে হোমস্টে গুলো দেখা যায় বন্যা থেকে, যেটা আমরা আগেও দেখেছিলাম, পড়েছিলাম যে বন্যা থেকে স্ট্রাকচার গুলোকে প্রোটেক্ট করার জন্য রেইজড প্লিন্থ ইউজ করা হয়। প্লিন্থ গুলো একটু উঁচু করে দেওয়া হয় যাতে দেয়ালগুলোতে বা বাসার ভিতরে পানিটা সহজে না প্রবেশ করতে পারে। মিনিমাম প্লিন্থ হাইট ইনশিওর করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই টিন, আর টিন ইউজ করা হচ্ছে, রুফের জন্য টিন ইউজ করা হচ্ছে, ওয়ালের জন্য টিন ইউজ করা হচ্ছে। আর কলাম, মানে স্ট্রাকচারাল এলিমেন্ট হিসেবে ইউজ করা হচ্ছে বাঁশ বা প্রিকাস্ট আরসিসি পোস্ট, যেটা গ্রামে পাওয়া যায়। আর লোকালি অ্যাভেলেবল ম্যাটেরিয়াল, এটা জায়গা বেসিসে লোকালি অ্যাভেলেবল ম্যাটেরিয়াল ওরা ওয়ালের জন্য, রুফের জন্য ইউজ করে থাকে। আর বিভিন্ন এনজিও যারা এরকম ডিজাস্টার প্রোন এরিয়াগুলোতে বাড়ি তৈরি করে দিয়ে থাকে, ওরা কিরকম করে করে হাউজিং, ওরা হচ্ছে গিয়ে পুরো একটা বড় এরিয়া জুড়ে কমিউনিটিটাকেই আসলে একটা রেইজড মাড প্লিন্থে, রেইজড একটা আর্থেন মাউন্ডে বসিয়ে দেয়, তুলে দেয়, এবং ওটাতে প্লাস্টার্ড এলিমেন্ট রাখে, পেরিমিটারে প্লাস্টার্ড সিমেন্ট রাখে, আর সিসি পোস্ট থাকে স্ট্রাকচারে, আর টিন দিয়ে রুফিং এবং ওয়াল ম্যাটেরিয়ালটা তৈরি করে। তো এইটাতে কমিউনিটির কি কি সমস্যা হয় সেটা হচ্ছে গিয়ে দেখা যায় যে চর এরিয়ায় বারবার কিছুদিন পর পরই জিনিসটা, স্ট্রাকচারটা স্টেবল থাকছে না, মানে কি তাদের অঞ্চলটাই স্টেবল থাকছে না। আবার দেখা যাচ্ছে যে তাদেরকে এক জায়গা থেকে শুরু করে এক জায়গা থেকে নিয়ে হাউজিং গুলো অন্য জায়গায় নিতে হবে। তো ওটা একটা টেম্পোরারি স্ট্রাকচার প্রয়োজন, একটা পোর্টেবিলিটি প্রয়োজন, যে এটাকে সহজে মুভ করা যাচ্ছে, যে এক জায়গায় যদি ডিজাস্টার হচ্ছে, তার যদি এখানে ভাঙন হচ্ছে চলে, তাহলে সে যাতে বাড়িটা সহ অন্য জায়গায় যেতে পারে। এবং নতুন সেটেলমেন্টের ক্ষেত্রে অবশ্যই মাটিটা একটু, ওই যে প্লিন্থটা, মাটির হাইটটা একটু উঁচু হতে হবে, গ্রাউন্ড লেভেলটা একটু উঁচু হতে হবে, সিকিউরিটি বা সেফটি এনশিওর করার জন্য। আর স্ট্রাকচারাল মেম্বার তো অবশ্যই ডিউরেবল হতে হবে অন্য সবকিছুর ক্ষেত্রেই। দেখবেন আপনারা যে যতগুলো ডিজাস্টারের জন্য আমরা আলাদা করে হাউজিং শিখছি, সবগুলোই মোরলেস একই রকম, সবগুলোতে মোরলেস একই কথাটা আসছে বারবার ঘুরে ফিরে, খালি কিছু কথা মানে ব্যতিক্রম, একটা থেকে আরেকটা ডিফারেন্ট।
তো ডিজাইনের ক্ষেত্রে কি কি কনসিডারেশন ইউজ করতে হবে, যে ইমার্জেন্সি সিচুয়েশনে যাতে আমার দ্রুত এটা ইনস্টল করতে পারি এবং দ্রুত যাতে এটা ডিসম্যান্টেলও করতে পারি সেটা, এবং বিল্ডিং গুলোর এলিমেন্ট যেগুলো পোর্টেবিলিটি, অনেক সময় দেখা যায় যে কোনো কোনো এরিয়ার জন্য ওখানে কি বাহন চলছে, ধরেন ভ্যান গাড়ি চলছে, যে চালানো হাতে চালানো ভ্যান, মানে ম্যানুয়ালি লেবার করা ভ্যান চলছে, তখন আমার বিল্ডিং এলিমেন্ট গুলো এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে ওই ভ্যানে জিনিসটা আটে। কারণ না থাকলে কি ওরা হাতে করে নিয়ে, মানে মানুষ 4-5 জন 10-12 জন মানুষ করে ধরে নিয়ে যাবে, সেটা তো সম্ভব না। ওই অঞ্চলে যদি রিক্সা চলে, আমার বিল্ডিং এলিমেন্ট গুলো এমন ভাবে তৈরি করতে হবে যে ওজনটা ওরকম হয় যাতে একটা রিক্সাওয়ালা নিতে পারে, এবং ওটার ভলিউমটাও যাতে এরকম হয় যাতে রিক্সা বা ভ্যানে আটে। কারণ এটায় দেখা যায় যে এটা করা যায়, আসলে পুরো বাড়ির ক্ষেত্রেই করা যায় যদি আমি ইউনিট গুলোকে ছোট ছোট করে ভাগ করে ফেলি। ওই জিনিসটা আমার ডিজাইন কনসিডারেশনে খেয়াল রাখতে হবে। ক্লাইমেট রেসপন্সিভ হতে হবে, এবং এই আশেপাশে কোনো কনটেক্সচুয়াল ইস্যু যদি থাকে, নদী থাকে বা নদী ভাঙন থাকে, ওগুলো মাথায় রাখতে হবে আমাদের। এবং সব ক্ষেত্রেই প্রিফ্যাব্রিকেটেড, মানে আগে থেকে তৈরি করা যদি বিল্ডিং এলিমেন্ট থাকে তাহলে সেটা আমার সবচেয়ে ভালো হয় এই সব ক্ষেত্রের জন্য। আমরা নর্মালি ইনসাইড কনস্ট্রাকশন করি, কিন্তু ডিজাস্টার প্রোন এরিয়াগুলোর জন্য, স্পেশালি বন্যার জন্য, আমার প্রিকাস্ট মেম্বার গুলো বেশি এফেক্টিভ। আর এখানে রুমের যে লেন্থটা ওরা আবার স্টাডি করেছে, যে নর্মালি আমাদের গ্রামীণ গৃহস্থগুলোর প্ল্যাটফর্ম এরিয়াগুলোর বাড়িগুলোর সাইজ কিরকম হয়ে থাকে, হাউস হোল্ডগুলোর, আর সেরপর সেটা অনুযায়ী তারা একটা স্ট্যান্ডার্ডাইজ সাইজ সিলেক্ট করেছে। যেহেতু আমাদের প্রি ফ্যাব্রিকেটেড মেম্বার দিয়ে কাজ করতে হচ্ছে, প্রি ফ্যাব্রিকেটেড মেম্বার দিয়ে স্ট্রাকচার গুলো তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমার সাইজটা স্ট্যান্ডার্ড রাখা খুবই দরকার। মানে আমার আগে থেকে সাইজটা জানা থাকতে হবে যে আমি কোন সাইজের জন্য বাড়িঘর তৈরি করছি। এখানে দেখা যাচ্ছে রুফের অ্যাঙ্গেল 22 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং ইমার্জেন্সি এসকেপের জন্য উপরে একটা আলাদা ওরা কম্পার্টমেন্ট করে নিয়েছে। চালার উপরে এমনিতেও থাকে, এখানে তাও ফ্ল্যাটটোন এরিয়ার জন্য আরো বেশি করে দেওয়া, যে যদি ইমার্জেন্সি পানি অনেক বেশি ঢুকে যায় এখানে যাতে ইমার্জেন্সি শেল্টার নিতে পারে। সেক্ষেত্রে অনেক সময় দেখবেন আপনারা যে চালের উপর উঠে বসে থাকে, বা চালটা সরিয়ে দিয়ে এই কম্পার্টমেন্টটাই তারা তখন ইমার্জেন্সি, মানে রেস্কিউ আগ পর্যন্ত ইমার্জেন্সি শেল্টার হিসেবে কাজ করে। হাউস মডিউলের ক্ষেত্রে কিছুটা, যেহেতু সব এরিয়ার জন্য আলাদা আলাদা করে একদম পুরোপুরি আলাদা স্ট্রাকচার তৈরি করা সম্ভব নয়, এবং বাংলাদেশ মোরলেস একই ধরনের হাউজিং মোটামুটি প্র্যাকটিস হচ্ছে। তো স্ট্রাকচারটা মোটামুটি একই, যে আমার ফেরোসিমেন্ট গ্রাউন্ড বিম থাকছে, ফ্লোর থাকছে, আরসিসি বা ফেরোসিমেন্ট হলো কলাম থাকছে, আপার বিমটা ফেরোসিমেন্টের হচ্ছে, ওয়েদার কোটেড এমএল সেল সেকশন বার থাকছে আমার এটা ক্রস ব্রেসিং এলিমেন্ট হিসেবে। আমার ওই যে উপরের যে ইমার্জেন্সি স্টোরেজ বা টেম্পোরারি শেল্টার, যেটা ইমার্জেন্সি শেল্টার, ওটা দেখা যাচ্ছে যে এরিয়ার যে ম্যাটেরিয়াল পাওয়া যায়, এখানে ব্যাম্বো ম্যাট ইউজ করা হচ্ছে। এখানে একটা ইমার্জেন্সি এসকেপ ডোরও দিতে হচ্ছে, যেখান থেকে সরাসরি যাতে বের হয়ে যেতে পারে। এবং ফ্যাসাদ গুলো নন লোড বিয়ারিং থাকছে এই ধরনের স্ট্রাকচারে। একই রকম আমার রুফের স্ট্রাকচার হচ্ছে এমএস সেকশন রাফটার বা ফেরোসিমেন্ট দিয়ে, এবং আলটিমেটলি আমার সিভি শীটের টিন রুফটা হচ্ছে। এখানেও আরেকটা মডিউলের জন্য সেম ম্যাটেরিয়াল দিয়ে ডিফারেন্ট সাইজের আরেকটা স্ট্রাকচার হচ্ছে, এবং এক্ষেত্রে এখানে আমার প্লিন্থটা কি ধরনের হতে পারে, ইমার্জেন্সি এসকেপ সহ হতে পারে, ইমার্জেন্সি এসকেপ ছাড়া হতে পারে, এবং বাড়ি ঘরের বিভিন্ন মডিউলারিটি, এই সেম স্ট্রাকচারে যে বিভিন্ন ধরনের মডিউলারিটি তৈরি করা যায়, বিভিন্ন সাইজ দেখানো হয়েছে, এবং বিভিন্ন ধরনের রুফের ধরন দেখানো হচ্ছে, যে কোনো ধরনের রুফ এক্ষেত্রে ইউজ করা যাবে একই স্ট্রাকচারে।
স্ট্রাকচারাল এলিমেন্ট আমরা যতটুকু পড়েছি ততটুকু পড়লেই হবে, আমাদের এর ডিটেলস পড়ার দরকার নাই। ওয়ালে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের কি কি অপশন হতে পারে, আমাদের সিজি শিট, ব্যাম্বো ম্যাট, যেটা আবার ব্যাম্বো ম্যাটের উপর অনেক সময় দেখা যায় যে প্লাস্টার করা থাকে, ওটা হতে পারে। ফেরোসিমেন্ট, যেটা কাস্টিং সাইট হতে পারে, যে জালের উপর জালির উপর তার জালির উপর বা কিচেন মেশের উপর ফেরোসিমেন্টের একটা লেয়ার দিচ্ছি আমি দুই সাইড থেকে। 3D প্যানেল হতে পারে। এটা অনেক অনেক বেশি অপশন দেখানো, আসলে এতগুলো অপশন আমাদের নর্মালি কাজে লাগে না। আমরা লোকালি অ্যাভেলেবল যে ম্যাটেরিয়াল গুলো আছে, যদি এগুলো লোকালি অ্যাভেলেবল থাকে তাহলে এগুলো ইউজ করা যায়, বাট লোকালি যদি এগুলো অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আমাদের লোকালি যা যা ম্যাটেরিয়াল ইউজ করা যায় সেগুলো আমরা ইউজ করব। ক্ষেত্রেও চালের কি কি ধরনের রুফ হতে পারে, কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে রুফ হতে পারে সেটার একটা এক্সাম্পল। টেকনিক্যাল ড্রয়িংস আমরা যাব না, এটা আমাদের এতদূর এই কোর্সের জন্য দরকার নাই। লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে ডাইমেনশনটা আমার একই থাকছে, বাট আমার ওয়ালের ম্যাটেরিয়াল গুলো ডাইমেনশন গুলো সেটা চেঞ্জ হচ্ছে, সেকশনে আমি দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমার ইমার্জেন্সি এসকেপ ডোরটা থাকছে, সেটা আমার ওয়ালের সাথেই কানেক্টেড থাকবে। মানে একটা আমার সেকশনাল পার্সপেক্টিভে দেখা যাচ্ছে যে এই রুফিং প্ল্যাটফর্মটা কিভাবে হাউসের সাথে কানেক্টেড থাকবে, তো এটার সাথে অবশ্যই ইমার্জেন্সি একটা এসকেপ ডোর আমাদের দিতে হবে। এলিভেশন, এসকেপ ডোর সহ, এসকেপ ডোর ছাড়া এবং হাউস মডিউলগুলো কিভাবে লেয়ারে লেয়ারে তৈরি হচ্ছে সেটা দেখাচ্ছে। এক্ষেত্রেও সেম স্ট্রাকচারে সেম মডিউলে আমার লোড বিয়ারিং হলে স্পেসগুলো কিভাবে ইউজ হচ্ছে, কিভাবে ফর্ম করছে এটা শো করা আছে। আমার কি ধরনের রুফ হতে পারে, যে হিপ রুফ হতে পারে, গেবল রুফ হতে পারে, মনোপিচ রুফ হতে পারে। মনোপিচ রুফ আসলে আমাদের ওয়েদারের ক্ষেত্রে খুব একটা যায় না, বাট যেখানে আমার ইমার্জেন্সি রুফ তৈরি করতে হচ্ছে সেখানে মনোপিচ রুফ টেম্পোরারি মেজার হিসেবে সেটা তৈরি করা যেতে পারে। ছোট হাউসহোল্ডের জন্য, 1 ইউনিট বেসড হাউসহোল্ডের জন্য কি ধরনের হয়ে থাকছে সেম রুফগুলো, সেগুলো দেখানো আছে। ওয়ালের এলিমেন্ট গুলো আমার এখানেও অল্টারনেটিভ সেই বিল্ডিং ম্যাটেরিয়াল গুলো আছে, মানে লোকালি অ্যাভেলেবল ম্যাটেরিয়াল গুলো ছাড়াও কি কি অল্টারনেটিভ ম্যাটেরিয়াল আছে সেগুলো শো করা আছে। এবং ডিজাইন র্যাশনালে হচ্ছে কি এখানে আমাদের এই যে জিনিসগুলো তৈরি করা হয়েছে এগুলো কিভাবে এরিয়াতে কাজে লাগে, কতখানি যুক্তিযুক্ত সেগুলো আলোচনা করা আছে। হাওর অঞ্চলের জন্য আমাদের কি কি ডিজাইন করা যেতে পারে। আমরা জানি হাওর অঞ্চলগুলো একটা নির্দিষ্ট টাইম, বছরের একটা নির্দিষ্ট টাইমে পানির নিচে থাকে। যদিও ওদের বসত বাড়িগুলো রেইসড আর্থন মাউন্টে থাকলেও তাদের এই চাষবাসের জায়গাগুলো সেগুলো পানির নিচে চলে যায় বর্ষার সময়। কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে যে এই ক্লাইমেট ক্রাইসিসের মধ্যে আমাদের যেই পরিমাণ পানিটা আসছে ওটা যখন হাওর অঞ্চলগুলোর ক্যাপাসিটি বেশি হয়ে যায় তখন ওই একইভাবে ফ্লাডের মতোই সেটা বসত বাড়ি যেটা রেইসড এরিয়া সেখানেও চলে আসতে পারে। এখানে একই ধরনের ফ্ল্যাশ ফ্লাড হতে পারে, আমাদের ক্লাইমেট ফ্যাক্টরে মাথায় রাখতে হবে ডিজাইন করার সময়। টর্নেডো হতে পারে, বা উইন্ডি ওয়েভস হতে পারে, এমব্যাঙ্কমেন্ট এরোশন হতে পারে, বর্ষাকালে ফ্লাডিং হতে পারে, হিউমিডিটি এবং নর্দার্ন উইন্টার উইন্ড সেটাও আসতে পারে। লোকাল প্র্যাকটিসেস, এখানে মানুষজন হাওর অঞ্চলে দেখা যায় যে নিজেদের বাড়ি নিজেরাই বেশিরভাগ সময় তৈরি করে থাকে, যেহেতু ওরা একটু ডিস্ট্যান্ট, একটু আলাদা লোকালয়গুলো থেকে। তো মানে যোগাযোগ ব্যবস্থা হাওর অঞ্চলগুলোতে দেখা যায় যে অত ভালো না, তো সেক্ষেত্রে ওরা নিজেদের হাউস সেলফ বিল্ড, মানে একটা ইজি মোড অফ কনস্ট্রাকশন থাকে ওদের হাউজিং এ, যেটা ওরা নিজেরাই তৈরি করতে পারে। আরসিসি পোস্ট বা মেটাল বা উডেন ফ্রেম ইউজ করতে পারে, ইউজ করে থাকে মেনলি।
প্লেন মেটাল শিট বা সিজিআই শিট ওয়াল এবং রুফিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করে। উইন্ডো বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না, জানালা প্লিন্থ এরিয়াগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কাঁচা থাকে এবং রুফের হিটটা মিটিগেট করার জন্য দেখা যাচ্ছে যে আমার ব্যাম্বো ম্যাট বা টার্পুলিন এগুলো ইউজ করা হয়ে থাকে। বিভিন্ন এনজিও গুলোর ক্ষেত্রে ওরা কিভাবে যে হাউসগুলো তৈরি করেছে সেগুলো কিভাবে ওরা তৈরি করে, ওরা মেইনলি এই সিজিআই শীট দিয়েই বাড়িগুলো তৈরি করে এবং গেবল রুফটা আর হিট প্রুফ দুই ধরনের রুফই ওরা ইউজ করে থাকে। রেইস প্লিন্থ মানে প্লিন্থটা রেইস করে দেয়, মানে অবভিয়াস এবং ইজি সলিউশন যেগুলো এনজিও গুলোর ক্ষেত্রে দেখা যায় যে ওইগুলোই ওরা ইউজ করে থাকে। কমিউনিটির ক্ষেত্রে কমিউনিটির কি মতামত, মানে এই বাড়িগুলো তাদের কি সমস্যা হচ্ছে, তো ওরা যেটা দেখেছে কমিউনিটিটা স্টাডি করে যে এখানে থ্যাচড ওয়ালিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা যাচ্ছে না, কারণ এখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে এবং এটাতে ফায়ার হ্যাজার্ডের চান্সও বেশি থাকে। সার্ভিস প্রভিশন বাড়ির বাইরে থাকলে যখন বন্যা বা ফ্ল্যাশ ফ্লাড হয়, মানে আমরা দেখি যে রান্নাঘরটা বাড়ির বাইরে নর্মালি থাকে আমাদের বাড়িঘরের ক্ষেত্রে, ওটা যখন বাড়ির বাইরে থাকে তখন বন্যার সময় ওইটাতে ঝামেলা হয়, তো টেম্পোরারি একটা সার্ভিস প্রভিশন এরিয়া বাড়ির মধ্যে মেইন বাড়ির বসত বাড়ির মধ্যেও থাকা উচিত। উইন্ড ফ্লোটা মাথায় রাখতে হবে যে হাওরের অঞ্চলে অনেক বেশি বাতাস আসে, ব্যাম্বো দিয়ে কনস্ট্রাকশন, ব্যাম্বো স্ট্রাকচার মেম্বার নিয়ে দিয়ে যে কনস্ট্রাকশনটা সেটা হাওড় অঞ্চলের ক্ষেত্রে এটা কস্টলি হয়ে যায়, যেহেতু ওখানে বাঁশ ওভাবে গ্রো করে না, বাইরে থেকে নিয়ে আসতে হয়। স্টোনটা স্টোন ইউজ করা যায়, যেখানে দেখতে পাচ্ছি স্টোন অনেক জায়গায় ওরা ইউজ করে বিল্ডিং এর যেই রেইজড প্লিন্থটাকে, রেইজড হোমস্টেটাকে প্রোটেক্ট করার জন্য ফ্রেম স্ট্রাকচার ইউজ করতে হবে। আর ইস্যুস গুলো কি সমস্যা হচ্ছে, এখানে আমার ডিউরেবল স্ট্রাকচারাল মেম্বার থাকতে হবে, স্ট্রাকচারাল মেম্বার গুলো একটা একটার সাথে ভালোভাবে টাই আপ করা থাকতে হবে। এটা আমরা সাইক্লোনের ক্ষেত্রেও, সাইক্লোন প্রোন হাউসিং এর ক্ষেত্রেও পড়েছিলাম যে যেহেতু ওখানে বাতাসের ফ্লোটা অনেক অনেক বেশি প্রেশার দিচ্ছে, তো আমার স্ট্রাকচারাল মেম্বার গুলো খুব ভালোভাবে একটা একটার সাথে জয়েন্ট থাকতে হবে, ব্রেসিং করে থাকতে হবে এবং মাউন্ট ব্রেসিং ইউজ করা যায় নিউ সেটেলমেন্ট তৈরি করার ক্ষেত্রে। এখানে বিল্ডিং টাইপোলজির ক্ষেত্রে একই ধরনের আমরা স্ট্যান্ডার্ড সাইজটা ইউজ করছি এবং একই ধরনের স্ট্রাকচারটা ইউজ করছি সব ক্ষেত্রে। ক্রস ব্রেসিং এখানে আসলে ওটা ফ্লাড প্রোন এরিয়া থেকে হাওড় অঞ্চলের বাড়ি ঘরের খুব একটা ডিফারেন্স নেই। অ্যাডিশনালি এখানে যেটা ওদের ছিল যে বাড়ির ভিতরেই কিচেন আর স্টোর এরিয়াটা এনশিওর করা হচ্ছে, কারণ ওই অঞ্চলের মানুষের আর কি সার্ভে কর্তাদের একটা মতামত ছিল যে তাদের এক্সট্রা তারা সার্ভিস এরিয়ার একটা প্রভিশন চায় বাড়ির ভিতরে। লোড বিয়ারিং ওয়ালের ক্ষেত্রে সেই জিনিসটা কেমন হচ্ছে, মডিউলগুলো কিভাবে একটার পর একটা গ্রো করেছে রুফ সহ, এমব্যাঙ্কমেন্ট বা হাতি প্রোটেকশন। হাওর অঞ্চলের মানুষগুলো যেটা বলছিলাম যে ওরা ন্যাচারালি ওদের যে ফসলি জমি সেটা থেকে তাদের বাড়ি ঘরটা, বসত বাড়িটা একটু উঁচু জমি তুলেই, হয়তো হতে পারে যে এটা ন্যাচারালি জায়গাটা উঁচু বা ওরা নিজেরা নিজেদের উদ্যোগে উঁচু করে সেই জায়গাটা তৈরি করে এবং এই যে উঁচু জায়গাটা সেটাকে হাতি বলা হয়, এমব্যাঙ্কমেন্ট। এটা ওদের ওদের এক ধরনের ন্যাচারাল এমব্যাঙ্কমেন্টই। তো মাঝে মধ্যে যখন ওয়েভটা বেড়ে যায় পানির, যখন ওয়েভ বেড়ে যায় দেখা যায় যে হাই ওয়াটারের লেভেল এই হাতির নিচে থাকলেও ওয়েভটা যেহেতু একটা প্রেসার দিচ্ছে, ওয়েভটার কারণে পানির ভিতরে ঢুকে যাচ্ছে, ওদের হোমস্টের ভিতরে পানি ঢুকে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্লাড হচ্ছে, যে পানির লেভেলই অ্যাকচুয়ালি বেড়ে গেছে, তখনও হোমস্টেড গুলো ডুবে যাচ্ছে। ড্রাই সিজনে দেখা যাচ্ছে যে এই এরিয়াটা পানি চলে যাচ্ছে এরিয়া থেকে এবং ওই এরিয়ায় ওরা ফসল বা চাষবাস এসব করছে। তো যারা হাওরের মিডলে থাকে, মানে দ্বীপের মতো যেই হাওর অঞ্চলটাতে থাকে, তাদের দেখা যায় যে তাদের এনভায়রনমেন্টটা প্রতি বছর প্রোটেক্ট করা লাগে
এবং যেহেতু এটা কন্টিনিউয়াসলি ইরোশন হচ্ছে, উইন্ড দিয়েও হচ্ছে, ওয়েভ দিয়েও হচ্ছে, প্রতি বছর এটার জন্য বিভিন্ন প্রোটেক্টিভ মেজার্স নিতে হবে যাতে স্লোপগুলো ঠিকঠাক কাজ করে। এখন লোকাল প্র্যাকটিস গুলো কিভাবে এনশিওর করা হচ্ছে? লোকাল প্র্যাকটিস দিয়ে স্লোপ প্রোটেকশন করা যাচ্ছে। কনভেনশনাল বিভিন্ন ইঞ্জিনিয়ারিং মেজার্স আছে স্লোপ প্রোটেকশনের ক্ষেত্রে, ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং মেজার্স আছে। এখন লোকাল প্র্যাকটিসেস ওরা কি করে? ওরা হচ্ছে গিয়ে লোকালি অ্যাভেলেবল যে ম্যাটেরিয়াল গুলো, যে ব্যাম্বু আর গ্লাস দিয়ে একটা এনভায়রনমেন্ট তৈরি করছে। লোকাল স্টোন যদি পাওয়া যায়, সেই স্টোন গুলো দিয়ে যাতে সরাসরি মাটিটায়, নরম মাটিটায় যাতে আঘাতটা না আনে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক গাছ আছে যেগুলো শিকড় অনেক স্ট্রং, মাটিটা অনেক শক্ত করে ধরে রাখতে পারে, যেমন হচ্ছে গিয়ে হিজল, করজ, বরুণ, চালতা, জাম গাছ, মুক্তা গাছ, বিন্নি গাছ, চাইল্লা গাছ। এই গাছগুলো এবং এই প্ল্যান্টেশন গুলো ওরা এনভায়রনমেন্টে ইউজ করছে। এটা আসলে টোটালি একটা ভার্নাকুলার ওয়ে অফ প্রোটেকশন, এন্ড এইটা অ্যাকচুয়ালি অনেক ভালো ওয়ার্ক করে। এই ইঞ্জিনিয়ারিং সলিউশন গুলার থেকে এই যে ইকোলজিক্যাল ভার্নাকুলার সলিউশন গুলা, এগুলো বেশি অনেক বেশি এরিয়া জুড়ে প্রোটেকশনটা দিয়ে থাকে আমাদেরকে, বেশি প্রোটেকশনের স্কোপটা এটার বেশি। বাট এটার একটাই সমস্যা হচ্ছে কি, গাছগুলো গ্রো করতে, বড় হতে সময় লাগে, এবং এটা একটা মানে লেন্দি প্রসেস প্রোটেকশনের ক্ষেত্রে। ইঞ্জিনিয়ারিং মেজার্স কি কি থাকে? যে রিটেইনিং ওয়াল দিয়ে দেওয়া থাকে বাট্রেস সহ, আর্ট প্যাক ইউজ করা হয়, আমাদের কংক্রিট যে স্লোপ স্ট্যাবিলাইজেশন কংক্রিট ব্লক ইউজ করা হয়, এবং এই যে রিটেইনিং ওয়াল একটা দিয়ে দেওয়া হয় প্রোটেকশনের জন্য, রিটেইনিং ওয়ালগুলো ইউজ করা হয়। আর ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইকোলজিক্যাল দুইটা মার্জ হয়ে যখন প্রোটেকশন দেয়, সেটা আসলে সবচেয়ে বেশি এখনকার যুগে এটা আসলে সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে মডার্ন কান্ট্রিগুলায়। যেগুলো সয়েল রিটেইনিং প্ল্যান্টস, সেগুলোকে দেখা যাচ্ছে যে ওগুলো তৈরি করে ওইগুলোকে ইউজ করে, যেমন ভেটিভার, খুব শুনবেন আপনারা ভেটিভার গাছের কথা, দল, কলমি, এগুলো ইউজ করে, মানে এগুলো জিও কার্পেটে এগুলো প্ল্যান্ট করে, মানে জুট জিও টেক্সটাইল বেড যেগুলো, ওগুলো আমার স্লোপ এরিয়াগুলোতে ইউজ করা হয়। এবং ওটা যখন হয়ে যায়, তখন আমার ওই যে ভার্নাকুলার সলিউশনটা, ওটার পজিটিভ এফেক্টও পাচ্ছি আমি। আর যেহেতু এই গাছগুলো অনেক বেশি ঘাস টাইপের, এগুলো অনেক দ্রুত হয়ে যেতে পারে, তো টাইমের যে কনস্ট্রেন্টটা ছিল আমার, সেটাও আমরা দূর করতে পারি এখানে। এবং এটার সুবিধা হচ্ছে কি, এটা যে কোনো ধরনের মাটি যদি ঘাসের উপযুক্ত নাও হয়, যে কোনো ধরনের সয়েল টাইপে, যেমন স্যালাইন সয়েল, কন্টামিনেটেড সয়েল, সল্টি সয়েল, ক্লেই সয়েল, হেভি মেটাল সয়েল, সব ধরনের সয়েলেই এই প্রসেসটা ইউজ করা যেতে পারে। ভেজিটেশন এবং জিওটেক ব্যাগস দুটোই ইউজ করে একটা ডুয়েল প্রোটেকশন পাওয়া যাচ্ছে এক্ষেত্রে স্লোপের প্রোটেকশনের জন্য। আরো কিছু স্লোপ প্রোটেকশনে আসলে হাজার হাজার মেথড আছে, আপনারা সার্চ করলে পাবেন। একটা তৈরি করা হয় যে পারফোরেটেড সেরোসিমেন্ট ব্লক। এটা যখন থাকে, এটাতে যেটা সুবিধা, যে এটা আমাকে ইঞ্জিনিয়ারিং কংক্রিট ব্লকের সুবিধাও দিচ্ছে, প্লাস এটাতে যেহেতু পারফোরেশন আছে, এখানে আমি আমার ওই যে ভেটিভার গ্লাস সহ কলমি গ্লাস, যেগুলো আমাকে সয়েলটাকে ধরে রাখে, যেগুলো শিকড়, ওগুলো এটার মাঝখান থেকে ইউজ করা হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। আমার বাসা সুনামগঞ্জ, আমি হাওড়া অঞ্চলের। তো একটু আগে এখন যেটা বলা হচ্ছে যে এই যে ব্লক দিয়ে তারপরে মানে যে লোকালি যে গাছ পাওয়া যায়, মানে বিন্না গাছ অথবা টাইপের যেগুলা, তো এটা যেটা বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা ম্যাম ওয়ার্ক খুব কম করে, এবং এটা হলো যে উঁচু জায়গা যেগুলা, মানে হাওড়ের মধ্যে উঁচু জায়গা যেগুলা,
ওই জায়গাগুলোতে ওয়ার্ক করে। কিন্তু যারা হলো আসলে স্ট্রাগল করে হাওরে, যেমন একদম যে টাঙ্গুয়ার হাওরের নাম অনেকে শুনছেন। হুম, ওই অঞ্চলগুলোতে আসলে এইটা ওয়ার্ক করে না। ওই অঞ্চলগুলোতে ম্যাক্সিমামই ওয়ার্ক করে যেটা, সেটা হলো ওই যে গাছ, ওই যে করচ গাছ, তারপর শিমুল গাছ, ওই টাইপের গাছ দিয়ে ওরা হলো প্রোটেকশন দেয়। তো ওইটা হলো বড়, ওয়ার্ক করে। জি ম্যাম। হ্যাঁ বড় গাছগুলো। মানে ব্লক বা এই টাইপের যেগুলো যে বিন্না ঘাস দিয়ে যেগুলো বাঁধা হয়, ওগুলা ম্যাম 3 থেকে 4 মাস ওয়ার্ক করে, তারপরে আবার ওগুলো ফেলে দিতে হয়। ওদের যে মানে ক্রপ সিস্টেম, ওই সিস্টেমের কারণে ওটা ফেলে দিতে হয়। মানে 8 মাসের জন্য যে একটা ওই ধানের মৌসুম, ওই ধানের মৌসুমে ওগুলো ফেলে দেয়, মানে ব্লক টক যাই বলেন ওগুলো ফেলে দেয়। ওরা আবার ওই বাড়ির সামনে, ওদের সিস্টেমটা হলো বাড়ির সামনে আবার হয়, মানে ওরা যে এই রবি শস্য ফলন করে, যেমন এই যে বিভিন্ন শাকসবজি ওগুলো ফলন করে। আবার ধানি জমি যেটা, ওটা অনেক দূরে থাকে, হাওরটা একটু দূরে, মানে দিন। হ্যাঁ, আমরা নর্মালি যে গ্রামাঞ্চল যেটা দেখি, সেটা হলো যে আমরা কাছে, খুব কাছে থাকে, মানে বাড়ির পাশেই ইয়াটা থাকে, যেখানে বাড়ি থাকে ওটার পাশে হলো জমিটা থাকে। কিন্তু হাওর অঞ্চলের জমিগুলো অনেক দূরে, মিনিমাম 2 থেকে 3 কিলোমিটার দূরে থাকে এক একটা জমি। মানে ওদের যে বাড়ি, উঁচু জায়গাটা যেটাকে হাতি বলা হয়, ওখান থেকে অনেক দূরে থাকে। তো মানে এই যে ব্লকটা, এটা খুব কম কাজ করে আমরা। এটা হলো আমার মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আর কি, যেহেতু আমার এলাকায় এখানে। ইঞ্জিনিয়ারিং ব্লকগুলো আসলেই খুব কম কাজ করে এটা। আর বললাম তো, বেস্ট সলিউশন হচ্ছে গিয়ে যে আমার ভার্নাকুলার সলিউশন, লোকালি যেই গাছগুলো আছে যেগুলো শিকড়টা একদম মাটি পর্যন্ত যায়, এটা আমার বেস্ট সলিউশন। এটা আপনি ইকোলজিক্যালিও বলেন, প্রোটেকশনের দিক থেকেও বলেন। এই সুন্দরবন আমাদের কোস্টাল এরিয়াগুলোকে যতখানি প্রোটেকশন দিচ্ছে, কোনো ইঞ্জিনিয়ারিং বাজ যত স্ট্রংই হোক না কেন এই প্রোটেকশন দিতে পারবে না। সেরকম আমার ভার্নাকুলার যেই কি বলবো, যে আল্লাহ প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের যে সলিউশন গুলা, যে সিস্টেম গুলো, ওইগুলো কোনো ইঞ্জিনিয়ারিং ব্লক আসলে সেম ফাংশনটা ফুলফিল করতে পারবে না। কিন্তু ওই যে আমার যখন এরিয়াটা খুব দ্রুত অ্যাফেক্টেড হচ্ছে এবং আমার খুব মানে একটা খুব দ্রুত একটা সলিউশন দরকার, খুব ফাস্ট একটা সলিউশন দরকার, গাছের শিকড় মাটির নিচ পর্যন্ত যেতে এবং স্ট্রং হতে বেশ সময় লাগে, তখন আমি টেম্পোরারি মেজার হিসাবে আমার এই যে ইঞ্জিনিয়ারিং সলিউশন গুলো আছে সেগুলো ইউজ করতে পারি। কোনো ইঞ্জিনিয়ারিং সলিউশনে আমি আসলে বলতে পারবো না যে এটা আমাকে 100% প্রোটেকশন দিতে পারছে। এবং অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে যে কংক্রিট পুরোপুরি একদম ইঞ্জিনিয়ারিং ব্লকের চেয়ে, এই ইঞ্জিনিয়ারিং ব্লক আর এই যে আমার একটা ভার্নাকুলার গ্রাস এলিমেন্ট, সেটা ইন্ট্রোডিউস করলে সেটা একটু সরাসরি ইঞ্জিনিয়ারিং সলিউশনের চেয়ে একটু সেটা বেটার। অ্যান্ড হ্যাঁ, ইমন যেটা বললেন যে যে হাওড় অঞ্চলের যে এরিয়াগুলো আসলেই নিচু, যেখানে মানুষগুলো বেশি স্ট্রাগল করে, ওইখানে শুরুতেই বলে নেওয়া হচ্ছে যে ওইটা ইয়ারলি একটা প্রোটেকশন লাগবে ওই জায়গাটার। ওটা প্রত্যেক বছর জিনিসটা রিনিউ করতে হবে, প্রত্যেক বছরে দরকার হলে আমার প্ল্যান্টেশনটা করতে হবে। এটা আসলে ফিজিবল না, কিন্তু আমাদের মানে এটা নিয়ে আপাতত ওয়ার্ক করতে হচ্ছে। আমাদের আমি যেটা দেখছি আমাদের এলাকার যেটা, মানে যেগুলো উঁচু জমি, হ্যাঁ, ও উঁচু জায়গা যেগুলো, হাওরের পাশ অঞ্চল যেগুলো, মানে মেইন হাওরে না, টাঙ্গুয়ার হাওরের আশেপাশের অঞ্চল, যে ধর্মপাশা, জামালগঞ্জ, হ্যাঁ, এইগুলা, এখানকার মানুষের বেশি মানে তেমন স্ট্রাগল করে না। কিন্তু যারা হলো, যাদের জন্য প্রজেক্ট গুলা নেওয়া হয়, যেমন মানে আমরা সিরিজ প্রজেক্ট দেখি, বেশিরভাগ প্রজেক্টে হলো ইয়াতে নেওয়া হয় টাঙ্গুয়ার হাওরের মানুষদের জন্য, কারণ এরা হলো সবচেয়ে বেশি স্ট্রাগল করে। এদের মানে জনজীবনও খুব মানে একদম নিম্নমানের, হ্যাঁ। তো ওদের জন্য আমরা আসলে খুব বেশি এই মানে এফোর্ডেবল জিনিস করতে হবে, মানে খুব বেশি রিস্ক অথবা খুব বেশি মানে ইকোনমিক্যাল জিনিস করতে হবে, কি বেশি টাকা খরচ করে অথবা ইয়ে করে এরকম করা যাবে না, কারণ ওদের আয়ও এরকম নেই যে ওরা এফোর্ড করতে পারবে। আর অ্যাকচুয়ালি যেহেতু মানুষের নিরাপত্তার বা জনমালের নিরাপত্তার দায়িত্ব গভর্নমেন্টের, এটা আসলে এই মেজার গুলো গভর্নমেন্ট থেকেই আসা উচিত, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা আসে না। এজন্য কস্ট এফেক্টিভ হওয়াটা একটা মানে ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, এলাকার মানুষের উপর আর কি একটা চাপের মতো পড়ে, সেটা আসলে ওইখানকার মানুষের ভুক্তভোগীরাই বুঝতে পারে জিনিসটা। তো
তো এক্ষেত্রে আমার সেকশনে কিরকম এই যে স্যান্ডব্যাগ গুলো ইউজ করা হয়, ওটা দেখা যায় যে অনেক লেয়ার দিতে হচ্ছে এবং কন্টিনিউয়াস লেয়ার দিয়ে আমার একটা তার উপরে আবার আর্থের একটা প্রোটেকশন দেওয়া হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে এইখানের বাড়িঘর গুলো চর এরিয়া গুলোর থেকে বাড়িগুলো পার্মানেন্ট হয়। হাওড় অঞ্চলের বাড়ির মানুষরা সাধারণত চায় না যে, মানে চর অঞ্চলের বাড়ির মানুষের মাইন্ডসেট ওটা থাকে এরকম, যেহেতু ওদেরকে এক জায়গা থেকে উঠে আরেক জায়গায় বাড়ি তৈরি করতে হয়, ওদের মাথায় ওটা থাকে যে হ্যাঁ আমাদেরকে উঠতে হবে, আমরা টেম্পোরারি স্ট্রাকচার চাই। বাট হাওড় এরিয়ার মানুষরা ওরা আসলে ওই জায়গা থেকেই অভ্যস্ত, তো ওরা ওই টেম্পোরারি স্ট্রাকচারটা আসলে পছন্দ করে না বাড়ির ক্ষেত্রে। ওরা একটু বেশি ফোকাস করে হচ্ছে গিয়ে কমিউনাল ভাবে, হ্যাঁ পুরো এলাকা জুড়ে কিভাবে পুরো এরিয়াটাকে সেটেলমেন্টটাকে প্রোটেক্ট করা যায় যাতে ওদেরকে মুভ করতে না হয়। তো হাওড় এরিয়ার ক্ষেত্রে ওই জন্য সলিউশন গুলো অনেকটা এরকমই আসে, কিভাবে হোল এরিয়া একটা একটা প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল বাড়ি আমি প্রোটেক্ট না করে কিভাবে আমি হোল এরিয়াটাকে প্রোটেক্ট করতে পারি। আজকে হচ্ছে গিয়ে আমরা হাওড় এরিয়া পর্যন্তই পড়বো। আমাদের